যে আপনি আসবেন, জয়নাল ফারুক ভাই আসবেন সেটা নিয়ে আসলে অনেক ধরনের আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি দেখে থাকেন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি দিয়ে আমি আসলে প্রশ্নটি শুরু করতে চাই। সেটি হচ্ছে এরকম যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল। এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা? যদি বাংলাদেশে সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে। অবস্থাটা কিরকম? সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি। গুম, খুন, বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা। জনাব শামীম ওসমান। জি। জি, খালেদ ভাই আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে ২০০১ এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে আপনি একজন প্রতিযোগিতার সাংবাদিক। আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে ২০০১ এর আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় ৬৫ জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারই বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারি ইমামের স্মরণে। তো ওইখানে তুরাম করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুজ্জোহার নামে। তো ওইটা তখন সবাই বলেন। তো জাহানার ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাইও শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার উনি কেঁদে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকেই শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে এখান থেকে শুরু করো। আমরা কি চান, বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা ৩০ লক্ষ মানুষের জীবন নিয়েছে, ২ লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে, ওই গোলাম আজম গং, শুধুমাত্র ওই গোলাম আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম, যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ। এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু ২০০১-এর ১৬ জুনে, এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলাম আজম ৩ জায়গায় ঢুকতে যান, মুন্সিগঞ্জ, নরসিংদী ঢুকতে পারেন নাই। যাই হোক, পরে নিজামী সাহেবকে ইয়ে করা হয়, জামাত ইসলামের আমির তৈরি করা হয়, এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে, আমাকে ঢাকা থেকে বলা হয়। আমি সেটা শুনি নাই, আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে ২০০১-এর ১৬ জুনে বোমা হামলা হয়, যেখানে ২০ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায়, বা পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই, এবং সেই শক্তিই তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র। এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল, এবং যখন জ্ঞান ফেরার পরে আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং ১৬ জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের উপরেই চাপিয়ে দেওয়া ছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, ভাবি, মেয়ে, ছেলে, ভাই, সবার উপরে চাপানো হয়েছিল। এই শক্তি আপনার কাছে, আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার। আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার। গুম খুন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এখন বলা হচ্ছে জাতিসংঘের তালিকা, নানা ধরনের কিছু। আমার প্রশ্ন শুধু মানে বিভিন্ন সময় দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর অনেক আক্রমণ হয়েছে, যে আক্রমণ আসলে প্রাণঘাতী ঘটেছে। এরকম একটি আক্রমণের কথা আসলে জনাব শামীম ওসমান এরকম বললেন। আপনার কাছে কি মনে হয় যে এই আক্রমণগুলির কারণ কি? মানে আওয়ামী লীগের উপর এত কার আক্রোশ যে ২০০১ সালের ১৬ জুন নেটের মধ্যে শামীম ওসমানের জনসভার মধ্যে বোমা মারতে হবে, ২০০৪-এর ২১ আগস্ট করতে হবে, দলীয় অফিসে কিবরিয়া সাহেবের মারতে হবে, আসারুল্লাহ মাস্টারকে মারতে হবে। মানে এটা কার আক্রোশ? আমরা অনেক সময় শুনেছি যে বিএনপি ক্ষমতা থাকলে বিএনপি বলে যে এটি আসলে আওয়ামী লীগরা নিজেরা করে। আপনার মতামত একটু শুনতে চাই। না না, অবশ্যই এটা তো বিগত ১৬ বছর, আমরা আরো বলি 111 থেকে যে আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা, এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে, এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে
পেরেছি, এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি, এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল, এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম ৭৬ জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে। আবার ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই। যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে, তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আপনি লক্ষ্য করে দেখেন, যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলীকে নিয়ে এখনো কথা হচ্ছে। আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী, মরহুম অর্থমন্ত্রী, আল্লাহকে বেহেশত নসিব করুক, সাইফুর রহমান সাহেবের অন্তর্দ্বন্দ্ব আছে, এটা একটি অন্তর্দ্বন্দ্বের শিকার। এই যে কথাগুলি আছে, সো কোনো জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত, বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আপনি তো বলতে পারি না যে হু ইজ গিলটি এন্ড হু ইজ রং। শামীম ভাই, আমি আপনাকে একটু, আপনি যদি বলেন খুনের কথা, রাইট, জি বলেন। জি আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের জি এটি বলতে চাচ্ছিলাম, র্যাবের ক্ষেত্রে আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে, নারায়ণগঞ্জে করছে। জি, সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখনো এরকম মনে করেন আমি কিনা? বলতে চাচ্ছিলাম, দেখেন, জি, যখন নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে, 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দেই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংগঠিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংগঠিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে। হ্যাঁ, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ডিস্ট্র্যাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। কিন্তু আমি সমর্থন পেয়েছি কার? আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এবং তখন যখন র্যাবের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন, কিন্তু 48 ঘন্টা পার হতে হতে ওরা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য, তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য। এইটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন, এবং অনেকের যাবজ্জীবন হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে। আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি।